প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ফ্লেক্সি গ্লোবাল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ATU তাজ রহমান। আমরা তার সঙ্গে আলোচনা করব সার্বিক অর্থনীতি নিয়ে। অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে আপনাদের কোম্পানিটা ইজ মেইনলি লিজিং নিয়ে কাজ করে থাকে। আমরা লিজিং বলতে এটা তো ইউকেতে ছিল। জি, আমরা আপনার শর্ট টার্ম একটা লোনের দিয়ে করতাম, যে বাড়ি কিনতে হলে কারোর শুধুই বাড়ি, কমার্শিয়াল এন্ড রেসিডেন্সিয়াল প্রপার্টির আচ্ছা। উপরে বেশি আমরা এটা, মানে আপনার বাড়ি ছাড়া আর অন্য কোনো কিছু? কমার্শিয়াল, যদি আপনি কমার্শিয়াল প্রপার্টি কিনতে চান, জি, আপনার একটা টাইম ফ্রেম থাকে, যখন আপনি অফার ফরওয়ার্ড করবেন তখন আপনার একটা টাইম ফ্রেম থাকে যে এতদিনের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে। তখন মানুষের অনেক সময় এই টাইমের মধ্যে তাদের রিয়েল ফাইন্যান্সটা অ্যারেঞ্জ করা ডিফিকাল্টি হয়ে যেত। সো উই আর দ্য অ্যাসিস্টিং দ্যাট, আমরা এটা করে দিতাম। মেইনলি প্রপার্টিজে, প্রপার্টিজ নট ইনটু, মানে অনেকের সময় তো মানে বিজনেস সেটআপ করার জন্য উই ডু কনসালটেন্সি টু। আচ্ছা, আপনি ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ওয়ার্ল্ডের অলমোস্ট সব টপ ব্যাংকদের সাথে আমাদের একটা অ্যাফিলিয়েশন আছে। সেই অ্যাফিলিয়েশনের মাধ্যমে আমরা উই ক্যান অ্যারেঞ্জ দ্য ফাইন্যান্স ফর দ্য আদার থিং। আপনার তো এই কাজের লিজিং এর সুবাদে আপনার তো বলছেন যে বিশ্বের অনেক ব্যাংকের সঙ্গে আপনাদের, ইউকে, ইউরোপ অ্যান্ড আমেরিকানস যত টপ ব্যাংকগুলো ছিল, ইট ওয়াজ ভেরি গুড। আপনার ক্রেডিট ক্রাঞ্চের আগে 2008-এ যখন ক্রেডিট ক্রাঞ্চ হলো গ্লোবালি, দ্যাট ওয়াজ এফেক্টেড। বাট এর আগে সমস্ত ব্যাংকগুলো এটা ইন্টারন্যাশনাল ল্যান্ড এখনও শুরু করছে, আবার তারা দে ল্যান্ডিং করে। আপনার ইভেন ইউরোপিয়ান ব্যাংক, আমেরিকান ব্যাংক, দে হ্যাভ এ ব্রাঞ্চ। তারাও আমরা থ্রু আমরা ক্লায়েন্ট আমাদের কাছে আছে, ক্লায়েন্ট ডাইরেক্ট ওখানে যাওয়া সম্ভব হয় না। সো উই প্লেস দেম টু দি বিগ ব্যাংক, বলে হিয়ার ইজ গো, আপনি আমার ক্লায়েন্ট, আপনি একটা পোর্টফোলিও আছে, আপনার পোর্টফোলিওর এগেনস্টে আপনি এই প্রপার্টিটা কিনতে চাচ্ছেন বা এটাতে ইনভেস্ট করতে চাচ্ছেন। ব্যাংক অ্যাসেস করে বলবে ওকে, ইউ পুট ফরওয়ার্ড 25% to 30%, রেস্ট উইল গিভ ইট টু ইউ। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি, হঠাৎ করে এটা আমার মাথায় আসলো। আমাদের দেশ থেকে এরকম বলা হয় না যে মানি ইজ বিং সেফ অ্যান্ড আউট। তো সেই ক্ষেত্রে এখন ধরেন যে ব্ল্যাক মানি হোয়াইট করার ক্ষেত্রে বা অনেক ব্ল্যাক মানি যে বাইরে চলে যায়, তো এখন ধরেন যে কেউ যদি বাইরে প্রপার্টি কিনতে যায়, আমি শর্টফল যখন হচ্ছে, আপনারা তো সেই লিজিংটার রেঞ্জ করে দিচ্ছেন সেই শর্টফলের। তো আপনারা কি, যেই মানুষটা আপনাকে বলছেন, অ্যাপ্রোচ করছেন আপনাদের কাছে, আপনাদের তো ক্লায়েন্ট, তো আপনারা সেই ক্লায়েন্টের কি কোনো পোর্টফোলিও চেক করেন? আমরা নর্মালি বেসিক্যালি যেটা করি, অ্যাজ এ ইফ ইউ আর এ ক্লায়েন্ট, আপনি যখন আসবেন আমাদের কাছে, আমরা ডিউ ডিলিজেন্স, যেটা নর্মালি প্রাইমারিলি যেটা আমাদের করার দায়িত্ব, উই হ্যাভ টু ডু ইট। উই চেক ইউর আইডেন্টিটি, উই চেক ইউর ব্যাঙ্ক স্টেটমেন্ট, অ্যান্ড দ্যাট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার পাসপোর্টের ফটোকপি সহ আমরা এটা অ্যাটাচড করে আপনার মেইন ল্যান্ডারের কাছে দেওয়া হয়, যারা ল্যান্ড করবে। তখন তারা তাদের যে বডি আছে, তাদের এখানে আপনার চেকিং করার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, দে উইল চেক ইট থ্রুলি, যে টাকাটা কই থেকে আসছে। আমাদেরকে কোয়ারি দেবে, ক্লায়েন্টকে ফোন দেবে না, আমাদেরকে কোয়ারি পাঠাই দিবে, বিকজ উই আর দি অ্যাফিলিয়েটেড ইন বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড দি ল্যান্ডার। আমরা কিন্তু অ্যাক্ট করতেছি, আমাদেরকে বলবো এই বিষয়টা কি ক্লায়েন্ট জানতে পারছেন? হ্যাঁ, যে তার যে চেকিং হচ্ছে, ক্লায়েন্ট আগে সাইন করে দিয়ে দিয়েছে যে হি ইজ undertaking, he is agreed whatever the lender needs to check it, they will check it. They will check with the credit file, they will check with the international terrorism link, they will check with the, is there any money laundering, everything they will check. This is called hunter check. Hunter means everything comes to the system. If the client এর নামের সাথে, ক্লায়েন্ট না বাট তার নামের সাথে যদি ম্যাচ হয়, তখন সিস্টেম এটা জেড ফ্ল্যাগ চলে আসবে, অ্যালার্মিং চলে আসবে। তখন ল্যান্ডাররা এটা ফাইন্ড আউট করা শুরু করবে, কী ঘটনা কি, আমরা লেটস ফাইন্ড আউট ইফ ইজ এভরিথিং ক্লিয়ার। এখন যেটা আপনি বললেন কালো টাকা চলে যায়, বিশেষ করে এখনকার প্রেক্ষাপটে কোনো কালো টাকা হোক, বাইরের টাকা যদি প্রপারলি আপনি না দেখাইতে পারেন সলিসিটারকে, সলিসিটার আপনার অ্যাক্ট করবে না। সলিসিটার জানতে হবে আপনার এই টাকাটা কোথা থেকে আসছে, হোয়াট ইজ দি সোর্স অফ দ্য ফান্ড। আপনি ফান্ড কী বলবেন, কোথা থেকে আসছে, আপনি একটা স্টেটমেন্ট দিতে হবে যে এই ফান্ডটা আমার এই প্রপার্টি বিক্রি করে এনেছি, এই ফান্ডটা আমি এনেছি এখান থেকে, ওভারসিজ থেকে। ওকে, ফেয়ার না, তোমার ওভারসিজের যে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হবে। তো এটা তো ইলিগাল মানির জন্য তো বাংলাদেশ ব্যাংক আপনাকে পারমিশন দেবে না। সুতরাং এটা গিয়ে কিনা এটা ইজি না। বেসিক্যালি মোস্ট অফ দি ক্লায়েন্ট ফ্রম দ্য মিডল ইস্ট অ্যান্ড দি রাশিয়ান বাল্ক। নতুন যে সিস্টেম করছে ব্রিটেনে, আপনি যদি ইনভেস্ট করেন ব্রিটেনে, তাহলে 5 years ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্য ট্যাক্স। আচ্ছা, বাট এখনকার কনটেক্সটে যখন একজন মুসলিম কেউ লন্ডনে যখন প্রপার্টি করতে যান, বা বাইরে আমেরিকায় বা লন্ডনে, তখন কি কোনো প্রবলেম হয় না? যে এখনকার কনটেক্সটে, এই যে আপনার ফ্রান্সে যেরকম টেররিস্ট অ্যাটাক হলো, এজ এ মুসলিম প্রাউড, আমার নিজেকে বলে আমি মনে করি মুসলিম হিসাবে, আমি আল্লাহ আমাকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন।
কিন্তু ইন দ্যাট সেন্স এখন যে গ্লোবালি যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আপনি জানেন, এটার জন্য এই যে ফ্রান্সের লাস্টের যে ঘটনা, এর আগের মাদ্রিদ ঘটনা, লন্ডন 7/7 ঘটনা, টুইন টাওয়ার, এটার জন্য কিন্তু আমাদেরকে ব্লেম বা ডিফেম করার জন্য জাইনিস্ট গ্রুপ একটা আছে ওয়ার্ল্ডের, যারা দে আর এগেইনস্ট মুসলিম, জাইনিস্টগুলো এইটা করতেছে। ISIS, who are the ISIS? ISIS is created by the American and his allies and আপনার ইসরায়েল। তারা এটা ক্রিয়েট করার পিছনে কারণটা ছিল শিয়াকে, ইরানকে, সিরিয়াকে শিক্ষা দিবে। দ্যাট ওয়াজ দেয়ার কোর প্ল্যান, অ্যান্ড এটা রং হয়ে গেছে। ওয়েন দে গট দ্য আর্মস, দ্য রেবেলিয়ান হয়ে গেছে। বলে আল্লাহ সাল্লাহ এত আর্মস, এত বেশি রেবেলিং করছে, বুঝছেন, এরা বলে মডারেট রেবেল। আমেরিকা যখন আপনি কথা শুনবেন না তখন আপনি টেরোরিস্ট, আপনি ডিকটেটর। যখন আপনি কথা শুনবেন দেন আপনাকে লিজিটিমেসি দেওয়ার জন্য যত কিছু করার, আমেরিকা, ইসরায়েল অ্যান্ড দেয়ার লাইস, সবাই এক পায়ে আপনার এটা করতে থাকে। আজকে এই যে ফিলিস্তিনের লোককে দেখা মাত্র গুলি করতেছে, একজন মহিলাকে বাচ্চা কুলে অবস্থায় মারা যাচ্ছে, বাপকে ধরে বসে আছে একটা মেয়ে, বাপকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ। কেন? পিঙ্গে ফিলিস্তিন মুসলিম, তাদের টেরিটরিতে বসে ভেজিটেবল চাষ করতেছে ইসরায়েলিরা, সেই ভেজিটেবল দিয়ে ওয়ার্ল্ড থেকে মিলিয়নস অফ পাউন্ড ইনকাম করে নিয়ে আসছে। লাস্ট উইকে ইউরোপিয়ান ইউনিয়ন সাইড, নো, আমরা তোমাদের যে অকুপাই ল্যান্ডে যেটা তোমরা করতেছো সেটা থেকে আমরা তোমাদের এক্সপোর্ট করতে পারবে না। ওয়ার্ল্ডের দুইটা দেশ, আই এম সো শেম অফ ইট, আমেরিকা অ্যান্ড ইসরায়েল, দুইটা দেশ প্রতিবাদ করছে, আর কেউ প্রতিবাদ করে না এটার জন্য। এত অত্যাচার মুসলমানের উপর হয়েছে। এখন এই আইসিস, আমরা কোনো হত্যাকাণ্ডকে তো আমরা সমর্থন করি না, ফ্রান্সের এটাও করি না, এরা তো সিভিলিয়ান পিপল। বাট ফ্রান্স কি করতেছে? ফ্রান্স, ব্রিটেন, আমেরিকানরা একটা দেশের উপরে উইদাউট টেকিং দ্য পারমিশন ফ্রম ইউনাইটেড নেশন, টু ওয়েতে একটা দেশে আপনি বিদেশি ফোর্স যেতে পারে অ্যাকর্ডিং টু দি জেনেভা কনভেনশন। আপনাকে ইউনাইটেড নেশন থেকে রেজলিউশন করে নিতে হবে, রেজলিউশন করার পর যখন অথরাইজ হবে তখন আপনি ওই দেশে গিয়ে বম্পিং করতে পারবেন। আর ওই দেশে যে গভর্নমেন্ট আছে, ওই গভর্নমেন্ট যদি আপনাকে ইনভাইট করে যে প্লিজ তুমি আমার হেল্প করতে আসো, যেটা রাশিয়ারে করেছে সিরিয়া। আপনার কি মনে হয় না যে ইউএন একটু উইক বলেই ফ্রান্স এটা করতে পেরেছে? শুনেন, ইউএন অ্যাকচুয়ালি, আপনি যদি আপনাকে স্ট্যাটিস্টিক বলে, ইউএনের যে এক্সপেন্ডিচারটা হয় সারা বছরে, এই এক্সপেন্ডিচারে কিন্তু সিংহভাগ আমেরিকা দেয়, আপনি চেক করে দেখতে পারেন। তো যখন আপনাকে আমি টাকা দিব, আমার কথা কিছু না বেশি হয়ে যায়, আপনাকে শুনতেই হবে। এই যে একটা ইনফ্লুয়েন্স আমেরিকা ইউনাইটেড নেশনে আছে, এইবার ফার্স্ট। তার মানে আমি কি এটা ধরে নিতে পারি, যেহেতু আমেরিকা আপনার ইউএন এর উপরে একটা প্রভাব আছে, তার মানে গ্লোবাল মার্কেটের উপরেও একটি প্রভাব। এখন যেটা আমি পার্সোনালি আমি এজ এ বিং একটা পত্রিকার মালিক, লন্ডনে একটা পত্রিকাও আছে আমার, সেই পত্রিকার মালিক হিসেবে এবং চিফ এডিটর হিসেবে আমাদেরকে স্টাডি করতে হয় প্রত্যেক সপ্তাহ যখন আমরা শুক্রবারে পত্রিকা বাইর হয়। এই অ্যানালাইসিসটি গিয়ে যদি দেখেন আপনি, সিরিয়াকে সাপোর্টিং করার জন্য রাশিয়া যখন ক্রিমিয়াটা নিয়ে এখানে গণভোট দিল, না, বিকজ এখানে 80% পিপল রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, তো তার ন্যাশনাল ইন্টারেস্ট আছে তার সিটিজেনকে সে প্রোটেক্ট করা। তো সে ভোট দিয়ে বললো যদি এরা সাপোর্ট করে আমার দেশে আসতে আমি নিয়ে নিব, সে নিয়ে নিছে। তখন আমেরিকান ইউরোপিয়ান ইউনিয়ন তার উপরে এমবার্গো করলো, স্যাংশন দিল, যতটা স্যাংশন পৃথিবীতে আছে সব দিল দেশটার অকার্য করার জন্য। লাস্টে যখন সিরিয়াতে গিয়ে অ্যাটাক শুরু করো রাশিয়া, ওয়ার্ল্ডের শেপটা চেঞ্জ হয়ে গেছে। ওয়ার ইজ আমেরিকা এখন নিজে অফার দিছে পুটিনের সাথে বসার জন্য, আজকে আবার আরেকটা ব্লাস্ট করছে। এটাও কি এরকম হতে পারে যে যখন আমেরিকার তো একটা, আমরা যেটা শুনছি যে রাশিয়া আর চায়না এদের মধ্যে যে একটা ডিল হওয়ার কথা, বিজনেস ডিল, যেটাতে দে উইল নট বি ইউজিং এক্সচেঞ্জ রেটে ডলার, ওরাই করবে না, যে এইটাকে তারা ভয় পেয়ে কি এই ধরনের একটা স্টেপ নিল? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, একটু ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরে।
প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ মানি ম্যাটার্স। আমরা কথা বলছিলাম ফ্লেক্সি গ্লোবাল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ATU তাজ রহমানের সঙ্গে। আপনি বলছিলেন যে, আমি যেটার কথা বললাম যে রাশিয়া অ্যান্ড চায়না, আপনি বলছিলেন ব্রিক্সের কথা। আমি আপনাকে ব্রিক্স বলি। ব্রিক্স একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন আমেরিকার IMF করছে, ওয়ার্ল্ড ব্যাংক করছে, আপনি জানেন সবাই এটাতে মেম্বার। এখন ব্রিক্স যেটা, সেটা হলো B দি ব্রাজিল, আর দি রাশিয়া, I দি ইন্ডিয়া, C ফর চায়না, S দি হলো সাউথ আফ্রিকা। দিস ইজ কল্ড ব্রিক্স। এখন সেটাতে ইন্ডিয়াও মেম্বার হচ্ছে। এই ব্রিক্সটা $2 ট্রিলিয়ন দিয়ে তাদের একটা ওয়ার্ল্ড ব্যাংক করছে, তাদের এই ব্রিক্সরাই, যে আমরা এটা দিয়ে এই ফাইন্যান্সটা আমরা আমাদের ডলার আর ইউরোতে যাব না, আমরা একটা কারেন্সি সেট করবো, এই কারেন্সি দিয়ে আমরা ট্রেড করব। আপনি দেখবেন এখন ওয়ার্ল্ডের যে ট্রেডই করেন না কেন, আপনি যেখানে টাকা পাঠান না কেন, আপনাকে ডলারের মাধ্যমে দিতে হয়। জি, এর পিছনে কারণটা, এই ট্রেন্ডটা আর কি তারা ভাঙতে চাচ্ছে। এই কারণটা হলো যে ডলার হ্যাজ দি হাইয়েস্ট রিজার্ভ ইন দি ওয়ার্ল্ড। আমেরিকা ইজ এ মাইটি আমেরিকা, তাদের সুপার পাওয়ার, তাদের ইকোনমিক্যালি দে আর দি মোর দেন $16 ট্রিলিয়ন উপরে তাদের জিডিপি। এখন চায়নাকে বলা হয় ইকোনমিক পাওয়ার, দ্য আপরাইজিং পাওয়ার, বাট স্টিল চায়না ইজ এ ফার বিহাইন্ড ইন আমেরিকা। আপনার লাস্ট উইকে যে স্ট্যাটিস্টিক দেখলাম, এখনো পর্যন্ত প্রায় $6 ট্রিলিয়ন ডিফারেন্স বিটুইন চায়না অ্যান্ড আমেরিকা। বাট দ্যার ইজ ওয়ান প্রবলেম, চায়না ইজ এখন প্লাসে আছে, কিন্তু আমেরিকা আছে মাইনাসে। লাস্ট 2008 থেকে শুরু করে 7-8 ইয়ার্সের মতন মাইনাসে যাচ্ছে। এই মাইনাসে তাদের ন্যাশনাল জিডিপিতে যে একটা ড্যাপ্ট শুরু হয়েছে, এটা কভার করতে আরো 20 বছর লেগে যাবে। সো ইন দ্যাট সেন্স টাইম তখন চায়না উইল কাম আপ, এন্ড চায়না এশিয়ান, নট অনলি ইন এশিয়ান, চায়না and India, Brazil, they are the upcoming power, economic power in the world. এদের ট্রেড বলেন, সব কিছু বলেন, ওয়ার্ল্ডের ব্যালেন্সিং হয়ে যাবে যদি এই ব্রিক্সটা স্টেবল হয়ে যায়। এবং আমাদের দেশও ডিজায়ার করছে এটাতে মেম্বার হওয়ার জন্য, সুনার লেটার আমাদের দেশও হয়ে যাবে। ইট ইজ ভেরি গুড, আমাদের উচিত। এবং চায়না যেটা করছে, মানে এই যে প্রজেকশন যেগুলো করা হচ্ছে, আপনার আমেরিকান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যে আমাদের দেশকে নিয়ে যে প্রজেকশনটা করেছে, যে উই আর গোইং টু বি ওয়ান অফ দ্য সুপ্রিম ইকোনমিক অ্যামং দ্য 11 কান্ট্রিজ, জি, সাউথ এশিয়াতে। তার মানে ইজ ইট বিকজ যে এই যে ব্রিক্সের কারণে কি আমরা যদি ব্রিক্সের মেম্বার হয়ে যাই এবং ব্রিক্সের কারণে ব্রিক্সও উঠবে, আমরাও উঠবো। আমাদের ট্রেডে যদি আপনি দেখেন, আমরা আমাদের বিগেস্ট ট্রেডিং পার্টনারটা কিন্তু ইউরোপ, চায়না, ইন্ডিয়া, এগুলোর সাথে আমাদের হচ্ছে। আমরা যখন এক্সপ্যান্ডিংয়ে যাব, তখন আমাদের নেইবারিং কান্ট্রির সাথে, আপনি যাই বলেন না কেন, ইন্ডিয়া ইজ এ রাইজিং ইকোনমিক সুপার পাওয়ার। আমেরিকা আপনার ইন্ডিয়ার সাথে সম্পর্ক এই জন্যই রাখতে চাচ্ছে। চায়নার সাথে যেহেতু একটা ক্লাস আছে, সেহেতু ইন্ডিয়াকে হাতে রাখে। আপনি দেখবেন আমেরিকা ইন্ডিয়ার সাথে বা আমাদের সাবকন্টিনেন্টের সাথে আমাদের যখন ক্রস বর্ডার ওপেন হয়ে যাবে, আমরা আমাদের গভর্নমেন্ট যখন ওপেন করে দিবে, বিদেশিরা আসে আমাদের দেশে ইনভেস্ট করতে পারবে, তখন আমাদের ইকোনমি অটোমেটিকলি ফ্লোরিশিং শুরু হয়ে যাবে। আমাদের দেশ আসার জন্য ওয়ার্ল্ডের সুপার পাওয়ারগুলো কিন্তু বসে আছে সব জিনিস নেওয়ার জন্য। ডিপ সিটার জন্য জাপান, চায়না ফাইট করছে, চায়না পাইছে। আমাদের দেশ কিন্তু এটা রাইজিং দেশ, কিন্তু আমাদের কিছু প্রবলেমও আছে, যেটা আমাদেরকে সময় লাগবে বাইরে আসতে। অবকাঠামোর আমাদের খুবই, ইনফ্রাস্ট্রাকচার উই আর ফার বিহাইন্ড। আমাদের এই ডেভেলপমেন্ট ফোরামের যে কনফারেন্স হলো, সেখানে তো আপনার বলা হলো যে উই হ্যাভ 3 চ্যালেঞ্জেস: ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটি, এনার্জি সেক্টর। হ্যাঁ, এই যে গ্যাস, এগুলো নিয়ে আমাদের কোনো বিগের। আমাদের আরেকটা সমস্যা হলো, মনে করেন যদি বাইরের থেকে কেউ আসে এখানে ইনভেস্ট করবে, but they need so many things, they need so many department to get the permission. সবচেয়ে প্রথম মনে হয় ল্যান্ডের প্রবলেম, ল্যান্ড একুইজিশনের প্রবলেম, ল্যান্ড রেজিস্ট্রিতে গেলে প্রবলেম, ট্রেড লাইসেন্সটা বাই করতে গেলেও প্রবলেম, বোর্ড অফ ইনভেস্টমেন্টে গেলে প্রবলেম, আমলাতান্ত্রিক জটিলতা যেটাকে আমরা বলি। আমাদের সরকারের উচিত যে ওয়ান স্টপ একটা সলিউশন করবে, যে ইফ এনিবডি কামস ফর দ্য ইনভেস্টমেন্ট, দে হ্যাভ এ ওয়ান স্টপ সলিউশন, ফ্রম দেয়ার অল পারমিশন শুড বি। আপনার কি মনে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক দিন ধরে আলোচনা করে আসছি, বিভিন্ন টক শোতে সবাই কিন্তু এইগুলো আলোচনা করছেন, যে ফরেন ইনভেস্টমেন্ট যদি আসতে হয় তাহলে এই ধরনের জটিলতাগুলোকে কিন্তু কাটাতে হবে। এবং আমাদের অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে হ্যাঁ, এই ব্যারিয়ারগুলো যদি ওভারকাম করা যায়, তাহলে এই যে আমাদের যে অ্যাচিভ করার যে টার্গেটেড গোল, যে 8% জিডিপি, আপনি দেখেন আপনাকে গুলশান থেকে যদি আপনার এটিএনে আসতে 2 ঘন্টা লাগে, কি করে আপনি দেশ চালাবেন? আপনি আমাকে বলেন। ট্রাফিক তো পৃথিবীর সব দেশে আছে। সেদিন আমাকে একজন বলছিলেন যে আমাদের ঢাকা শহরে যাওয়ার জায়গা নাই, মানুষ যায় কোথায়? আমি বললাম স্যার, সব রাস্তায়। বলে কেমনে? বলে আপনি দেখবেন গাড়ি রাতে 12টায় রাস্তা ফুল, সকাল 6টায় রাস্তা ফুল। কেন? এটা আমি নিজেই বুঝি না। পৃথিবীর সব দেশে দেখবেন ভোর 6টা থেকে শুরু হয়,
9টা পর্যন্ত বা 9:30 বা 10টা পর্যন্ত বিজি, দেন ফ্রি আনটিল 4 o'clock পর্যন্ত। সব দেশে পৃথিবীর, আমার বয়সের চেয়ে বেশি দেশে আল্লাহ আমাকে মানে অপরচুনিটি করে দিছে ইন ট্রাভেল। এটা একটা সিস্টেম, পরে ট্রাফিক লাগে ছুটে যায়। আমাদের ট্রাফিক সিটিতে বলেন, আপনি চিটাগাঙ্গে বলেন, আপনি সিলেটে বলেন, যেখানে যাবেন এত ট্রাফিক। তার জন্য কি জানেন, আমি ফার্স্টে বলে আজকে আপনার এই প্রোগ্রামে বলতেছি, ট্রাফিক অটো সিস্টেম করা হয়েছিল, এটাকে কলাপস করে দিছে এই অসাধু পুলিশ কর্মকর্তারা। সবাইকে আমি দাও দেব না, অসাধু যারা আছে তাদের হীনমন্যতা, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য যদি অটো ট্রাফিক হয়ে যায়, তা আমাকে স্টপ করার কোনো সুযোগ নাই, আপনাকে স্টপ করার সুযোগ নাই। আমরা ফ্লুতে যাব, গ্রিন লাইট আসলে আমরা চলে যাব, তো আমাকে থামাইতে পারবে না, না থামাইলে আমার পয়সা আসবে না, পকেটে টাকা ঢুকবে না। জি, আমরা আমাদের শহরের বিশেষ বিশেষ জায়গা, আমি নাম নিচ্ছি না, কিন্তু আমরা বিশেষ বিশেষ জায়গায় যদি আইন ভঙ্গ না করে আইনে আমরা যদি চলতে পারি, তাহলে পুরো ঢাকা শহরেই আমরা চলতে পারবো। আপনি এই যে গাড়ি যারা চালাচ্ছে, আমার ড্রাইভার বলেন, আপনার ড্রাইভার বলেন, আমি তো আমার ড্রাইভারের প্রতিটা মুহূর্তে বলি, বাবা তুই এটা কেন করিস? বিন্দু মাত্র আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই। দ্যাট ইজ এ ল, আইন আছে কিন্তু জি, আইনের প্রয়োগ নাই। আপনি যেখানে, আমি যখন ড্রাইভ করি, আওয়াজ ইউকেতে 22 বছর যখন ওইখানে ড্রাইভ করতাম, আমার মনে ফিয়ার থাকতো, আই হ্যাভ টু হ্যাভ এ ইন্স্যুরেন্স, আই হ্যাভ টু হ্যাভ এ মাই এমওটি, মানে রোড ফিটনেস থাকতে হবে, আমার গাড়ি আমি ঠিকমতো চালাইতে হবে। আমার বয়ে যদি আমি কোনো কিছু করি, ট্রাফিকটা ভাঙি, আমাকে পুলিশ আমাকে ধরতে হবে না, বাসায় পাঠাবে, আমার লাইসেন্সের পয়েন্ট দিবে, ফাইন দিবে। এটা ফেয়ার আমার মজা থাকার কারণে আমি গাড়িটা ঠিকমতো চালাচ্ছি। আমি কেন, দিস ইজ আ লাইফ লং থিং, আপনার লাইফ লং থিং, এটা স্পট হয়ে যাবে। আমার ড্রাইভারটা যদি সে চিন্তা করতো যে আমি এই যে রং ড্রাইভিংটা করতেছি, লেফট রাইট উইদাউট গিভিং দ্য সিগনাল টু দ্য লেন চেঞ্জ, কোনো লেন চেঞ্জ, মানে অন্য ড্রাইভারের প্রতি বিন্দুমাত্র কোনো আপনার ইয়ে নাই, রেসপেক্ট নাই, যে আরেকটা গাড়ি আছে সামনে, যে যার অবস্থানে চলে আসবে। আপনি যাচ্ছেন ওয়ান ওয়ে রোডে, সে সামনে থেকে গাড়ি নিয়ে চলে আসতেছে। এই যে রিক্সাগুলো, আমি আম নট এগেনস্ট রিক্সা, আমি এদেরকে, এরা তো সিজনাল, 6 মাস সেখানে রিক্সা চালায়, 6 মাস চলে যায় গ্রামের দেশে কৃষিক্ষেত করতে। এদেরকে একটা পুনর্বাসন যদি করা উচিত ছিল সরকারের। এই রিক্সাটা যদি এরা যারা আছে, আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের এত ডিফিকাল্টি, আমাদের ট্রান্সপোর্টেশন, আপনি পাবলিক গাড়ি এত বেশি রোডে পাবলিকদের, সরকারি ট্রান্সপোর্টেশন যেটা, সেটা নাই। পৃথিবীর সব দেশে দেখবেন মানুষ কাজে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে যায়, যেটা হলো আপনার সরকারি ট্রান্সপোর্ট আছে সেটাতে যাওয়া আসা করে। আমাদের উচিত, আমাদের রাস্তা কিন্তু অনেক ইউরোপিয়ান দেশের চেয়ে বড়, আই মাস্ট সে দ্যাট, কিন্তু এটাতে আপনার প্রপার ইউটিলাইজেশন হয়। অর্ধেক রাস্তা জুড়ে বসে থাকে, গাড়ি পার্ক থাকে, ট্রাক পার্ক থাকে, পিক আপ ট্রাক থাকে, মানে রোডের মধ্যখানে বসে আছে। একটা গাড়ির পিছনের লাইট নাই, সামনের লাইট নাই, রাইটের লাইট নাই, লেফট নাই, উইন্ডো স্ক্রিন নাই, পিছন থেকে, আমি প্রথম আলোতে সেদিন দেখলাম একটা ছবি দিছে, পিছন থেকে সমস্ত পাটা দেখা যাচ্ছে, ওই ছবিটা উঠাই দিছে, দিস ইজ দ্য গাড়ি চলতেছে রোডে। কিন্তু এরপরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা জাতি হিসেবে তো থেমে নেই, এবং অনেকেই বলছেন যে আমরা খুব অ্যাক্টিভ জাতি, তো আমরা এত কষ্ট করা জাতি, বিশ্বাস করেন, আমরা বাঙালিরা আমরা খুব অ্যাক্টিভ, আমরা এত অ্যাক্টিভ, এই জন্যই তো এত এই জায়গায় চলে আসছি। আমরা এত প্রতিকূল, আমাদের দেশে স্বাধীনতা প্রতিকূলতার মধ্যেও আমরা আল্লাহর অর্জন করে যাচ্ছি। মধ্যম আয়ের দেশে চলে গেছি। আমাদের পলিটিক্যালি ইন্টারন্যাশনালি যদি দেখেন, আপনি রিজিওনাল দেখেন, এই দেশটার উপরে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত সবসময় ষড়যন্ত্র চলেই আছে। আমাদের রাজনীতিবিদদের উপর সবকিছু ষড়যন্ত্র, ছাপিয়ে আমরা, মানে শুধু দরকার একটি সদিচ্ছা। আমাদের আইনকে মানতে হবে। আমরা মনে করতে হবে এখন 21st সেঞ্চুরিতে আছি বাবা, উই হ্যাভ টু হ্যাভ এ চেঞ্জ আওয়ারসেলফ। আপনি যদি ভালো হন, আপনাকে তো ফলো করতে হবে আমাকে। আমি যদি আপনাকে ফলো না করি, আমি কেন, আমাকে তো চেঞ্জ করতে পারবো না। আই হ্যাভ টু ফলো। এই আশা নিয়েই আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। থ্যাংক ইউ আপনাকে। যে এই আশা নিয়েই যে আমরা আইন মেনে চলবো এবং এক্সাম্পল সেট করব, যেই দেশে ভাবে আমরা কেন হয়। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। এটি